আসসালামু আলাইকুম। গুণগত রসায়নে প্রত্যেক বছরই বেশ কিছু প্রশ্ন থাকে, আমরা বুঝতে পেরেছি, এবং এখানে বেশ সিলেক্টিভ কিছু অংশ আছে যে অংশগুলোকে একদম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে। এইরকম দুইটা অংশ নিয়ে এখন একটু কথা বলতে চাই। প্রথম সেটা হচ্ছে যে লবণে উপস্থিত বিভিন্ন যে ধাতু রয়েছে, লবণে উপস্থিত ধাতু আমরা নিশ্চয়ই জানি যে সোডিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, এরকম বিভিন্ন যে ধাতুগুলো রয়েছে, এরা মানে দুই রকম টেস্টের মাধ্যমে শনাক্তকরণ এদেরকে সম্ভব। কি কি টেস্ট? একটা টেস্টের নাম হচ্ছে শিখা পরীক্ষা। কি পরীক্ষা? শিখা পরীক্ষা। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, শিখা পরীক্ষা এই শব্দটায় শেষে খা আছে না, খা দিয়ে একটা শব্দ হয় না, খালি চোখে পরীক্ষা। খালি চোখে পরীক্ষা খুবই মজার ব্যাপার। শিখা পরীক্ষা এবং খালি চোখে পরীক্ষা দুইটা একই পরীক্ষা, জাস্ট দুইটা নাম। ভারত ইন্ডিয়া একই জিনিস না, দুইটা জাস্ট ডিফারেন্ট নেম, কিন্তু জিনিস দুইটা সেম। ঠিক তেমনি করে শিখা পরীক্ষা, খালি চোখে পরীক্ষা একই জিনিস, মাইন্ড ইট, একই জিনিস, জাস্ট দুইটা আলাদা শব্দ। আচ্ছা, এরপরে আরেকটা আছে ব্লু গ্লাস পরীক্ষা। কি পরীক্ষা? ব্লু গ্লাস পরীক্ষা। এই ব্লু গ্লাস পরীক্ষা এটাকে বলা হয় কোবাল্ট গ্লাস পরীক্ষা বলা হয়, কোবাল্ট গ্লাস পরীক্ষা। আচ্ছা, তাহলে আমি এখানে জিনিসটা একটু আগে ক্লিয়ার করে ফেলি। সেটি হচ্ছে শিখা পরীক্ষা বা খালি চোখে পরীক্ষা, আর এটা দুইটা জিনিস একই নাম, একই জিনিস দুইটা নাম। আর এখানে ব্লু গ্লাস পরীক্ষা বা কোবাল্ট গ্লাস পরীক্ষা দুইটা একই জিনিস, জাস্ট নাম দুইটা হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই দুই প্যাটার্নের পরীক্ষাকে কালেকটিভলি বলা হয়, কালেকটিভলি বলা যায় যে দ্বীপ শিখা পরীক্ষা। কি পরীক্ষা? দ্বীপ শিখার পরীক্ষা, কালেকটিভলি দ্বীপ শিখা পরীক্ষা। আচ্ছা, এবং খুব ইন্টারেস্টিং জিনিস, এই শব্দটার ইংলিশটাও খুব ইম্পর্টেন্ট। কিরকম? এটা ইংলিশ হচ্ছে ফ্লেম কালার টেস্ট। কিরাম? ফ্লেম কালার টেস্ট। ওকে, ভেরি ফাইন। তাহলে ফ্লেম কালার টেস্ট, দ্বীপ শিখা পরীক্ষা, এর মধ্যে আবার দুইটা টাইপ, একটা হচ্ছে শিখা পরীক্ষা বা খালি চোখে পরীক্ষা, আরেকটা হচ্ছে ব্লু গ্লাস পরীক্ষা বা কোবাল্ট গ্লাস পরীক্ষা। ওকে, আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি যে ব্লু গ্লাস পরীক্ষায় ফিল্টার রূপে কি হিসাবে, ব্লু গ্লাস পরীক্ষায় গ্লাস ফিল্টার হিসেবে কি ব্যবহৃত হয়? যে কেউ বলবে কোবাল্ট গ্লাস ব্যবহৃত হয়। কি হয়? কোবাল্ট গ্লাস ব্যবহৃত হয়। আচ্ছা, এখন তাহলে লবণে উপস্থিত যে বিভিন্ন ধাতু আছে, 6টা ধাতু এইচএসসি লেভেলে রয়েছে, তার মধ্যে 3টা মোস্ট মানে 6টা ইম্পর্টেন্ট, কিন্তু 3টা একটু মনে রাখা জটিল, সেটা আগে শিখে ফেলি। কিরকম? যেমন একটা নাম হচ্ছে বলা যেতে পারে বেরিয়াম। কি নাম? বেরিয়াম। আচ্ছা, তা বেরিয়াম যখন আমরা পড়বো, এই ধাতুটা শিখা পরীক্ষা কেমন বর্ণ দেখাবে? খুবই ইজি। বেরিয়ামকে আমি বলি কি? বেহুশ। কি বলি আমি? বেহুশ। তাহলে বেতে বেরিয়াম, আর হওয়ার দন্তস্ব রয়েছে না, হলুদাব সবুজ। কত সহজ! হলুদাব সবুজ। ওকে, এখন এটার ইংলিশ কি? যে কেউ বলবো হলুদাব সবুজের ইংলিশ হচ্ছে ইয়েলোইশ গ্রিন। ইয়েলোইশ গ্রিন। ওকে, ভেরি নাইস। আর ব্লু গ্লাস পরীক্ষা বেরিয়াম কি বর্ণ দেখাবে? বর্ণহীন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা আছে বলা যেতে পারে কপার। কপারটা আমি খেয়াল রাখবো কি? কানসা। কাতে কপার আর না কানসা, নীলাভ সবুজ। কত সহজ মনে রাখা, নীলাভ সবুজ। এটা ইংলিশটা আমি শিখে ফেলবো, আমি জানি এটা কি পাবো। এবং এখানে হচ্ছে এটা বর্ণহীন, এখানে কি? এটা বর্ণহীন। এরপর একটা রয়েছে, সেটার নাম হচ্ছে লেইট। লেইট এটা আমি খেয়াল রাখি কিভাবে? লোহানি। কি খেয়াল রাখবো? লোহানি। লতে লেট, আর নতে হচ্ছে হলুদাব নীল। হলুদাব নীল। এই যে লেটকে আমি বলেছি হলুদাব নীল, কোন কোন বইয়ে শুধু নীলও রয়েছে এটা, আর এটা হচ্ছে কি? শুধু বর্ণহীন। এটা বর্ণহীন। আচ্ছা, তাহলে আমি 3টা যেটা মনে রাখতে একটু জটিলতা সৃষ্টি হয়, তার মধ্যে এটা বেরিয়াম বেহুশ, হলুদাব সবুজ, কপার কানসা, কপার কানসা, নীলাভ সবুজ, লেট লোহানি, হলুদাব নীল। হলুদাব নীল এটা শুধু নীলও রয়েছে। এবং খুব মজার ব্যাপার, ব্লু গ্লাস বা কোবাল্ট গ্লাস, এই 3টাই হচ্ছে কি? বর্ণহীন। খুবই ইজি, এই 3টাই বর্ণহীন। আচ্ছা, এখন এই 3টার সাথে আরো 3টা মৌলিক পদার্থ আছে, এবং এই 3টা মৌলিক পদার্থ আমরা জানি কিরকম। যেমন আমি যদি বলি সোডিয়াম, যে কেউ বলবে সোডিয়াম তো খুবই সহজ, খুবই সহজ। হ্যাঁ, এক্স্যাক্টলি, সোনালী হলুদ। সোনালী হলুদ। তাহলে আমরা এটা নিশ্চয়ই জানি, সোনালী হলুদ হচ্ছে গোল্ডেন ইয়েলো।
তার মানে আমি বোঝাতে যাচ্ছি এগুলো যখন আমরা পড়বো এগুলোর হচ্ছে ইয়াটাও পড়ে ফেলবো, ইংরেজিতে যেই ট্রান্সলেশনটা হয় সেটাও পড়ে ফেলবো। আচ্ছা, সোডিয়াম ওইখানে কিন্তু পরীক্ষায় বর্ণহীন দেখাবে। বর্ণহীনের ইংলিশ আমরা প্রত্যেকেই জানি যে এটা হচ্ছে কালারলেস। আচ্ছা, সোডিয়ামের পরে কি রয়েছে? রয়েছে ধরলাম যে পটাশিয়াম, সরি পটাশিয়াম। পটাশিয়াম কি হচ্ছে? বেগুনি। বেগুনির ইংলিশ আমরা নিশ্চয়ই জানি ভায়োলেট, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হতে পারে গোলাপি হতে পারে অথবা গাঢ় লাল হতে পারে, এবং এগুলোর ইংলিশগুলো আমাদের শিখে ফেলতে হবে, ঠিক আছে। এরপরে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, ইটের মতো লাল ক্যালসিয়াম। এখানে শিখা বা খালি পরীক্ষা ইটের মতো লাল, এবং মোস্ট ইম্পর্টেন্ট হালকা সবুজ হচ্ছে ব্লু গ্লাসে, হালকা সবুজ। আচ্ছা, তাহলে আমি একটা জিনিসটা ক্লিয়ার করি, লবণে যে বিভিন্ন ধাতু পাওয়া যায় এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট। এটা দুই রকম আছে, একটা হচ্ছে শিখা পরীক্ষা, এর আরেকটার নাম খালি চোখে পরীক্ষা। শিখাতে খা আছে, খালিতে খা আছে। এরপরে আরেকটা হতে পারে কি ব্লু গ্লাস, ওইটারে আরেকটা নাম হচ্ছে কোবাল গ্লাস পরীক্ষা। তাহলে ওই ব্লু গ্লাস যেটা, সেটাতে আমরা বলতে পারি যে ফিল্টার রূপে, গ্লাস ফিল্টার রূপে কি ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে কোবাল গ্লাস ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, আর এটাকে দীপ শিখায় বলে, দুইটা পরীক্ষায় কালেক্টিভলি দীপ শিখায় যে বর্ণ, সেটার ইংলিশ কি? ফ্লেম কালার টেস্ট, ফ্লেম কালার টেস্ট। ওকে, আবার ফ্লেম কালার টেস্টে আমরা কি দেখতে পাচ্ছি? এটা আবার ওই ফ্লেম কালার টেস্ট শুধু শিখা পরীক্ষা বলাটাও পারফেক্ট, কোনো সমস্যা নেই। এখানে আমরা দেখতে পেলাম ছয়টা জিনিসের মধ্যে প্রথমে তিনটা কি বলেছি, যে হচ্ছে বেরিয়াম বেহুশ হলুদাব সবুজ, তারপর হচ্ছে কি কানসা কপার নীলাভ সবুজ, তারপর হচ্ছে লোহানি লেড হচ্ছে হলুদাব নীল, বা এটা হচ্ছে শুধু নীলও রয়েছে। হ্যাঁ, আচ্ছা। এরপরে সোডিয়াম পেয়েছি আমরা, সোডিয়াম কি পেয়েছি? সোনালী হলুদ, আর এখানে তো বর্ণহীন। এরপরে পড়েছি হচ্ছে পটাশিয়াম, এটা হচ্ছে বেগুনি, এবং সেখানে আমরা যদি দেখি গোলাপি বা গাঢ় নীল, গাঢ় লাল, সরি নীল বলছি কেন, ক্যালসিয়াম ইটের মতো লাল, এখানে হালকা সবুজ। তাহলে বারবার এটা লিখে একদম ঝকঝকা করে ফেলতে হবে, এখান থেকে অ্যাডমিশন একটা প্রশ্ন আসার খুব সম্ভাবনা রয়েছে। ওকে, আচ্ছা। এবার আমরা খুব ইম্পর্টেন্ট আরেকটা জায়গা পড়ব, সেই জায়গাটা কি? সেটি হচ্ছে যে বিভিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন আমরা হচ্ছে শনাক্তকরণ করি, ক্যাটায়ন অ্যানায়নগুলো, সেই অ্যানায়ন ক্যাটায়ন শনাক্তকরণে বিভিন্ন বিকারক ব্যবহার হয়, এবং সেই বিকারকগুলোর নাম, তাদের সংকেত, এবং তারা কোন বর্ণ প্রদর্শন করে। তবে খুব মজার ব্যাপার, পড়ার ক্ষেত্রে কিছু মানে হচ্ছে স্ট্যান্ডার্ড স্মার্ট কৌশল আছে। কিরকম? আমরা এতক্ষণ পড়লাম না, এই যে বিভিন্ন রকমের হচ্ছে মৌলের নামগুলো, যেগুলো হচ্ছে লবণে উপস্থিত যে বিভিন্ন ধাতু, সেগুলো হচ্ছে কোন পরীক্ষায় কোন বর্ণ প্রদর্শন করে। এইটার সাথে কিন্তু এই আরেকটা যে এখন পড়তে যাচ্ছি, এই পড়াটা যদি এখনই পড়ি, তাহলে মস্তিষ্কে একই রকম পড়া হওয়ার কারণে একটা জটলা বাঁধতে পারে। অনেক সময় হয় না, অনেকে হচ্ছে অনেকগুলো হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম একসাথে পড়ে, অনেকে অনেক সময় দেখা যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একসাথে পড়ে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একসাথে পড়লে খেয়াল থাকবে না। ইংলিশের উদাহরণ এই কারণে টানলাম যে যাতে বুঝতে পারি আমরা যে কিছু জায়গা আছে যেগুলো টেকনিক্যালি গ্যাপ দিয়ে দিয়ে পড়লে খেয়াল থাকবে। আচ্ছা, তাহলে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা টপিকস পড়ার আগে অন্য ইজি কয়েকটা জিনিস পড়ে ফেলি। কীরকম ইজি জিনিস? যেমন আমরা জানি যে কয়েক রকমের বিক্রিয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া, একটা হচ্ছে ফিশন, আর একটা হচ্ছে নিউক্লিয় ফিউশন। ওকে, এই বিক্রিয়াটার পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট, কিভাবে আমরা খেয়াল রাখতে পারি? ফিশন, এইখানে যদি আমরা লক্ষ্য করি 3টা অ্যালফাবেট রয়েছে না, 3। ফিউশনে কয়টা? যে কেউ বলবে ভাই এখানে 4টা অ্যালফাবেট। ভেরি নাইস। এই জন্য আমি বলি কি, ফিশন হচ্ছে 3 আর ফিউশন 4 না, ফিশনকে আমি বলি হচ্ছে ছোট ভাই। কেন? যেহেতু সে 3টা আছে অ্যালফাবেট, 3 বছর বয়স। আর ফিউশনে বড় ভাই, ঠিক আছে? কেন? কারণ এখানে 4টা অ্যালফাবেট রয়েছে, বড় ভাই। আচ্ছা, এবার আমরা একটু চিন্তা করি ছোট ভাইদের বৈশিষ্ট্যটা কি হয়। ছোট ভাই কি করে? ছোট ভাই দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে বড় ভাইদের মধ্যে সম্পর্ক খারাপ করে ফেলে। কিরকম? ধরা যাক যে একজন ছোট ভাই রাস্তা দিয়ে যাচ্ছে, সে যেতে যেতে শুনছে যে তার বড় ভাইয়ের ফ্রেন্ড কয়েকজন গল্প করছে। গল্প করার সময় সে পাশ দিয়ে যেতে শুনলো যে একজন তার বড় ভাইয়ের বন্ধু বলতেছে যে ওই ছেলেটা ভালো না। যেই ছেলে ভালো না বলছে, সেই ছেলে হচ্ছে এরই আবার কে, ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে তারই হচ্ছে বড় ভাই। সে তখন এসে কি বলবে তার ভাইকে, যে ভাইয়া তোমার ওই ভাইয়াকে দেখলাম বলতেছে তোমার নামে তুমি নাকি ভালো না। তার মানে ছোটরা কি করে, যে বড়দের মধ্যে অনেক সময় দেখা যায় যে সম্পর্কটা থাকে সেটাকে বিচ্ছিন্ন করে ফেলে। তার মানে হচ্ছে দুইজন বন্ধু, ধরা যাক টুয়েন, এদেরকে ভেঙে 2টা
আলাদা অংশে বিভক্ত করে ফেললো। তার মানে একটা বৃহৎ নিউক্লিয়াসকে ভেঙে যখন দুইটা ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত করা হয় সেটাকে বলে ফিশন। আবার বলছি, একটা বড় নিউক্লিয়াসকে ভেঙে দুইটা ছোট নিউক্লিয়াস পরিণত করার যে প্রক্রিয়া সেটাকে বলে ফিশন। আর ফিউশন বড় ভাই কি করে, রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে দুইজন ছোট ভাই মানে তার ভাই আর আরেক বন্ধুর ভাই ঝগড়া করছে, সে কি করে, গিয়ে আসো গলা মিল করে দিই। তার মানে বড়রা সাধারণত ছোটদেরকে একত্রিত করে দেয়। তার মানে দুইটা ছোট নিউক্লিয়াস একত্রিত হয়ে একটা বড় নিউক্লিয়াসে পরিণত হয়, এটা হচ্ছে ফিউশন। মাইন্ডেড, ফিশন ছোট ভাই বড়দের সম্পর্ক ভাগ করে দিল, একটা বড় নিউক্লিয়াসকে ভেঙে দুইটা ছোট নিউক্লিয়াস। আর ফিউশন দুইটা ছোট নিউক্লিয়াসকে কি করলো বড় ভাই, একটা বড় নিউক্লিয়াসে পরিণত করলো। মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই যে ছোট সে কি তাকে কিন্তু একটা বলা যেতে পারে যে এই যে ফিশন যেটা, এটা কিন্তু হচ্ছে একটা মানে এটাকে আমি এরকম করে বলি যে এর শক্তিটা তুলনামূলক হচ্ছে কম, শক্তিটা কম। যেহেতু ছোট ভাই শক্তি কম, তাহলে শক্তি তুলনামূলক কম। আর ফিউশনের শক্তি তুলনামূলক বেশি। আচ্ছা, এখন বলতে পারে কম মানে এইটার তুলনায় কম, কিন্তু নর্মাল কম না কিন্তু। ওকে, আচ্ছা, এখন আমরা নিশ্চয়ই জানি একটা বোমার নাম হচ্ছে অ্যাটম বোমা। আচ্ছা, অ্যাটম বানানটাই যে এরকম করে বাংলা লিখলে 3টা অ্যালফাবেট আছে না, ফিশানও তো 3টে অ্যালফাবেট মানে বর্ণ ধরছি। তাহলে অ্যাটম বোমা নিউক্লিয় ফিশন প্রক্রিয়ায় কার্যকরী হয়, অ্যাটম বোমা। আর নিউক্লিয় ফিউশনে আরও বেশি শক্তিশালী হাইড্রোজেন বোমা। তাহলে আমরা যদি যে কাউকে একটা প্রশ্ন করি হাইড্রোজেন বোমা এবং অ্যাটম বোমা কোনটা অধিক শক্তিশালী, হাইড্রোজেন বোমা। অ্যাটম বোমা শক্তিশালী কম, সেটা হিরোশিমা নাগাসাকি উড়াই দিছে, তাহলে হাইড্রোজেন বোমা কত শক্তিশালী। আচ্ছা, এখানে হাইড্রোজেন থেকে হয় না হেলিক্স, ওই যে হিলিয়াম, সূর্য, তাহলে সূর্যের মধ্যে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া হচ্ছে শক্তি উৎপন্ন হয়। সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়া হচ্ছে শক্তি উৎপন্ন হয়। সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়া। ওকে, আচ্ছা, এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলবো, সেটি হচ্ছে এই যে এই অ্যাটম বোমা আছে না, এইটা কিন্তু হচ্ছে পারমাণবিক চুল্লিতে এইটা ব্যবহার করা হয়, পারমাণবিক চুল্লি। আচ্ছা, এখানে একটা শব্দ বলে রাখি, এই যে আমি যে পারমাণবিক চুল্লি শব্দটা বললাম না, এটা বই আছে দেখে বলছি, এই শব্দটা কিন্তু এটা ভুল শব্দ। এটা মূলত হচ্ছে নিউক্লিয় চুল্লি। কি চুল্লি? নিউক্লিয় চুল্লি। এবং এখানে আরেকটা জিনিস আমি একটু শেয়ার করে ফেলি, সেটি হচ্ছে পারমাণবিক বোমা যে আমরা বলি, এটা আসলে পারমাণবিক বোমা না, এটা মূলত নিউক্লিয়ার বোমা। কি বোমা? নিউক্লিয়ার। কিন্তু বইপত্রে যেহেতু প্রচলিত কিছু ভুল আছে, সেই জন্য দুইটাই বুঝিয়ে দিলাম। কিন্তু তুমি যদি কোর হিসাবে পড়ো, একদম রিয়েল কনসেপশন, এটা হচ্ছে নিউক্লিয় বোমা, নিউক্লিয় চুল্লি। আচ্ছা, আমাদের এই যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বলি না, এটা মূলত নিউক্লিয় বিদ্যুৎ প্রকল্প, বিলিভ মি। তাহলে এইখানে যে কারেন্ট উৎপন্ন করা হবে, এটা কি একটা চেইন বিক্রিয়ার মাধ্যমে হবে। তার মানে নিউক্লিয় ফিশন এটা হচ্ছে একটা চেইন বিক্রিয়া। আর নিউক্লিয় ফিশন এটা চেইন বিক্রিয়া নয়। মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু চেইন বিক্রিয়া নয়। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ছোট ভাই কোথাও খাওয়া দাওয়া করার পরে দেখা যায় না যে সেখানে কলা খেয়েছে বা বিস্কিট খেয়েছে, সেটার যে এই যে খোসা টোসা সেখানে ফেলে রাখে। এই যে খোসা, তারপর হচ্ছে এই যে কাভারিং, এগুলোকে বর্জ্য বলা যায় না? তাহলে সে বর্জ্য যেখানে সেখানে থাকে, তাহলে আমরা বলতে পারি যে বর্জ্য অবশেষ থাকে। অবশেষ থাকে। আর নিউক্লিয়ার ফিউশনে বড়রা খেয়ে কি যেখানে সেখানে ফেলে রাখে না, তারা হচ্ছে একদম এটাকে সরিয়ে ফেলে। তার মানে নিউক্লিয় বর্জ্য অবশেষ থাকে না। মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু বর্জ্য অবশেষ থাকে না। তাহলে কি বলছি, ফিশন ফিউশন, ছোটরা কি করে বড়দের সম্পর্ক আলাদা করে ফেলে, দুইটা বড় নিউক্লিয়াস, একটা বড় নিউক্লিয়াসকে ভেঙে দুইটা ছোট নিউক্লিয়াসে পরিণত করলো। আর এটা হচ্ছে অ্যাটম বোমা, 3টা বর্ণ আছে। এবং অ্যাটম বোমা মানে এটা নিউক্লিয় বোমা বা পারমাণবিক বোমা, এটা শক্তি তুলনামূলক কম, তার মানে উৎপন্ন তাপশক্তি তুলনামূলক কম। আচ্ছা, এবং এটা কি হচ্ছে যে চেইন বিক্রিয়া, শৃঙ্খল বিক্রিয়া। আর নিউক্লিয় বর্জ্য অবশেষ থাকে। আর ফিউশনে দুইটা ছোট নিউক্লিয়াসকে বড় নিউক্লিয়াসে পরিণত করা হলো, এটা শক্তি বেশি, তার মানে উৎপন্ন তাপশক্তিও বেশি। হাইড্রোজেনের মধ্যে পাওয়া যায় হাইড্রোজেন বোমা, এবং সূর্যের মধ্যে এটা আছে। আর এটা চেইন বিক্রিয়া নয় এবং বর্জ্য অবশেষ থাকে না। মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু বলে দিলাম। তাহলে নিউক্লিয় ফিশন এবং ফিশনের পার্থক্য অবশ্যই ইনশাআল্লাহ আমরা জানবো। আচ্ছা, আরো কয়েকটা সহজ কথা একটু বলে রাখি, সেটি হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন আসে কীরকম, যেমন একটা আছে না যে বিভিন্ন রকমের মৌলিক কণিকা আছে না, তার মধ্যে একটা হচ্ছে আমরা জানি যে স্থায়ী মৌলিক কণিকা। কি নাম? স্থায়ীর মধ্যে আমরা জানি যে 3টা জিনিস আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, ভর কম, প্রোটন পজিটিভ, সেটা নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে। নিউট্রন হচ্ছে নিরপেক্ষ, সেটা প্রোটনের সাথে নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো এই সহজ জিনিস আমি ক্লাসে পড়াতে চাই না, জাস্ট বললাম যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সমস্ত বৈশিষ্ট্য যা কিছু আছে সব ঝকঝকা মুখস্থ করে ফেলবো, এটা হচ্ছে স্থায়ী।
এরপরে আছে কি অস্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী। আচ্ছা, আরেকটা আছে, আরেক রকমের কি আছে, কম্পোজিট কণিকা। মোস্ট ইম্পর্টেন্ট কথা বলছি কিন্তু, কম্পোজিট। আচ্ছা, এখন আমরা যখন এই স্টাইলে পড়বো তখন আমাদের কিন্তু একটু জিনিসে একটু আগে সতর্ক হতে হবে। কি সেই সতর্কটা আমি একটু বলে রাখি। এই যে কম্পোজিট কণিকা পড়ছি না, কম্পোজিট কণিকায় আমি খেয়াল রাখবো এডি, এতে হচ্ছে আলফা কণা, আর ডিতে হচ্ছে ডিউটেরন কণা, ডিউটেরন কণা। এই আলফা এবং ডিউটেরন কণা, তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, নিচের কোনটি কম্পোজিট কণা হয় বা নয়, নিচের কোনটি অস্থায়ী। অস্থায়ীর মধ্যে কি থাকবে, পজিট্রন, নিউট্রনো, নিউট্রিনো, তারপরে মেসন, হ্যাঁ, এইরকম যে কণিকাগুলো থাকবে, এই অ্যান্টি নিউট্রিনো, ঠিক আছে, এরকম করে অংশগুলো হবে। তাহলে প্রশ্ন কিন্তু এখানে দুই টাইপের হতে পারে, একটা হতে পারে কম্পোজিট কণা হয় নয় কোনটা, অস্থায়ী কণিকা হয় নয় কোনটা, এরপরে স্থায়ীর মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের যে বৈশিষ্ট্য আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি একটু বলে রাখি, যে আলফা কণা যেটা আসছে এই জিনিসটা কি একটু সহজ করে বলি, একদম ইজি করে বলি। সেটি হচ্ছে, ধরা যায় যে এখানে একটা হিলিয়াম পরমাণু আছে, যার হচ্ছে এখানে নিউক্লিয়াস, এখানে নিউট্রন প্লাস প্রোটন আছে। এই যে নিউট্রন প্লাস প্রোটন আছে না হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসে, এই যে নিউট্রন প্রোটন মোস্ট ইম্পর্টেন্ট, আর চতুর্দিকে দুইটা ইলেকট্রন আছে। তো হিলিয়াম পরমাণু থেকে যখন দুইটা ইলেকট্রন চলে যায় তখন কি হয়, He2+ হয় না, দুইটা ইলেকট্রন চলে গেলে শুধু হিলিয়াম পরমাণু কি আছে, নিউক্লিয়াস না। এই হিলিয়াম পরমাণু যে নিউক্লিয়াস, এটাকে বলে আলফা কণা। কি কণা বলে, আলফা কণা। তাহলে এই যে আলফা কণা, এটা দ্বিধনাত্মক না, দুইটা প্রোটন আছে। আমার কথা কি বুঝতে পারছি আমরা, দ্বিধনাত্মক। তাহলে আমরা খুব সহজ করে যদি বলি, খুবই সহজ জিনিস, আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণু থেকে যখন দুইটা ইলেকট্রন চলে গেল, শুধু হিলিয়াম পরমাণুর যে নিউক্লিয়াস থাকলো, দ্বিধনাত্মক নিউক্লিয়াস, সেটা বলে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং খেয়াল রাখতে হবে 3 রকমের কণা আমরা নেক্সট আবার পড়বো, কিন্তু এখানে আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখি। আলফা কণা, আরেকটা হচ্ছে কি বলে বিটা কণা, আরেকটা হচ্ছে গামা। এখানে বলে রাখি, বিটা যেটা সেটা সহজ করে এটা হচ্ছে ইলেকট্রন, বিটাটা কি ইলেকট্রন, তার মানে এটা ঋণাত্মক চার্জযুক্ত, ঠিক আছে। আচ্ছা, আলফা এটা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম, তার মানে এটা হচ্ছে ধনাত্মক, ওকে। আর গামা এটা হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ মানে আধান নিরপেক্ষ, এই ধনাত্মক কণা ঋণাত্মক কণা। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এই তিনটার মধ্যে আলফা কণা এটা সবচেয়ে ভারী তুলনামূলক, এটা কি বলে ভারী। তাহলে যেটা বেশি ভারী হবে সেটার বেগ কি হবে, কম। আলফা কণার বেগ কি কম, বেগ কম। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বেগের সাথে একটা সম্পর্ক আছে আয়নায়ন ক্ষমতা, বেগ ব্যস্তানুপাতিক আয়নায়ন ক্ষমতা, মোস্ট ইম্পর্টেন্ট কথা। বেগ ব্যস্তানুপাতিক কি, আয়নায়ন ক্ষমতা। তার মানে কারো যদি বেগ কম হয় তাহলে তার আয়নায়ন ক্ষমতা বেশি। তাহলে আলফা, বিটা এবং গামা এই তিনটার মধ্যে সবচেয়ে কম বেগ হচ্ছে আলফার, তাইলে এর আয়নায়ন ক্ষমতা কি সবচেয়ে বেশি, এর আয়নায়ন ক্ষমতা সর্বাধিক, আয়নায়ন ক্ষমতা সর্বাধিক, মোস্ট ইম্পর্টেন্ট কথা, আয়নায়ন ক্ষমতা সর্বাধিক। তাহলে এরকম করে আলফা, বিটা, গামা এদের বৈশিষ্ট্যগুলো পড়বো। থ্যাংক ইউ সো মাচ।